আরে কথা বলো না কেন তোমরা? স্যার। কথা বলো না তো কেউ। স্যার। বলো। স্যার ডিউরেশন অফ ইনজেকশন ইন সেকেন্ডের ক্ষেত্রে স্যার হ্যাঁ। থিটাটা উপরে আসলে মানে স্যার এন্ড রেজাল্ট স্যার টাইম কিভাবে আসছে স্যার সেকেন্ড, সেটা একটু সমস্যা ছিল বুঝতে। ও, এন্ড মানে রেজাল্ট কিভাবে আসছিল? মানে স্যার একক ইউনিটটা কিভাবে স্যার শেষে টাইম থাকে স্যার। আচ্ছা, আরপিএম কত কি হয়, ইউনিট কত? রেভলিউশন পার মিনিট না? জি স্যার। উপরে যে 60 দ্বারা গুণ করলে তাহলে আরপিএম কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, আরপিএস এ বুঝতে পারছি কনভার্ট স্যার। হচ্ছে না? জি জি। স্যার এক্ষেত্রে স্যার ওই যে থিটাটা ইউজ করে কিভাবে স্যার ইনজেকশন ডিউরেশনটা আসে স্যার, সেটার স্যার ওই মানে স্যার কল্পনা করতে পারতেছিলাম না আর কি। স্যার আমরা তো স্যার থিওরি পড়ে আসছি স্যার ইনজেকশনের ক্ষেত্রে স্যার, যে 30 ডিগ্রি দিয়ে আসলে কি বুঝাইছে এন্ড মানে 30 এত। ডিগ্রি, আচ্ছা। তোমাদের ভার্ব টাইমিং ডায়াগ্রাম শিখাইছিলাম কি আমি? জি স্যার। ভার্ব টাইমিং ডায়াগ্রামে কি দেখাচ্ছিলাম? যে আমার মনে এখানে মনে হয় এখনো লেখা আছে যে সাকশন হচ্ছিল 235 ডিগ্রি, কম্প্রেশন হচ্ছিল 145 ডিগ্রি, পাওয়ার ছিল 140, আর এক্সজস্ট ছিল 200 ডিগ্রি। টোটাল 720। টোটাল ছিল 720, তাই না? এখানে ইনজেক্টর কতক্ষণ খোলা ছিল? ইনজেক্টর মানে 30 বা 35 ডিগ্রি পর্যন্ত খোলা ছিল, 30 ডিগ্রি খোলা ছিল ইনজেক্টরে ফুয়েল ফ্লো যখন হতো। তোরা কি মনে করতে পারো? জি স্যার, 30 ডিগ্রি ছিল স্যার। 30 ডিগ্রি ছিল, এটাই এখানে বোঝানো হয়েছে। আর কোনো কনফিউশন আছে? স্যার ফর্মুলায় স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোন ফর্মুলায়? তো 3 নম্বর আর 4 নম্বর ফর্মুলায় স্যার বলতে যে হবে, মাস অফ ফর্মুলার নাম বলতে হবে। স্যার মাস অফ ফুয়েল সাপ্লাই পার সেকেন্ড। হুম। স্যার দুইটারই নাম স্যার একই, কিন্তু একটা স্যার এমএফ দেয়া আর একটা স্যার MF1। স্যার আমরা স্যার কোনটা ইউজ করি? এমএফ যেটা দিয়েছে এটা ইউজ করবা, কারণ এটা বলা হচ্ছিল যে তোমার একটা ইনজেক্টরের ক্ষেত্রে। জি স্যার। আর অন্য যেটা, এটা টোটাল আর যদি 4টা ইনজেক্টর থাকে তাহলে 4টা ইনজেক্টর মিলে। জি স্যার, স্যার নামটা স্যার একই ছিল স্যার, এর জন্য স্যার জিজ্ঞেস করলাম। নাম নয়, ওই যে এমএফ ইকুয়াল টু সিডিএফ এএফ রুট ওভার 2 রো এফ ডেল্টা ডি ডেল্টা এফ, এই ইকুয়েশনটা ইউজ করবা। স্যার তাহলে স্যার ওই যে পরে যেটা আছে স্যার MF1, স্যার এটা কোনো কাজে লাগবে এটার না? দরকার নাই, আমি যা শিখাচ্ছি ওর ভিতরে আচ্ছা এটার স্যার। প্রয়োজন নাই। জি স্যার। আচ্ছা, তোমার পেট্রোল ফুয়েল সিস্টেম পড়ছো? পেট্রোল ফুয়েল সিস্টেম পড়ছো তোমরা? না স্যার। আচ্ছা, পেট্রোল ইঞ্জিন ফুয়েল সাপ্লাই সিস্টেম দেখতে এরকম। এটা এরকম কোনো ডায়াগ্রাম শেখাইছে কি স্যার? এই তোমরা তোমরা কি দেখছো এরকম কোনো ডায়াগ্রাম ফুয়েলের জন্য? স্যার স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার দেখা যায় না স্যার। বলো কি? ওকে, তাহলে এতক্ষণ চুপ করে আসছো কেন না বলে? এরকম কোনো ডায়াগ্রাম দেখছো তোমরা? না স্যার। আচ্ছা, এখন বলি, এটা একটা পেট্রোল ইঞ্জিন যেটা আছে, পেট্রোল ইঞ্জিনের ফুয়েল ডায়াগ্রাম, মানে ফুয়েল সাপ্লাই কিভাবে হয়ে থাকে তার একটা ডায়াগ্রাম।
এখানে দেখো যে ডিজেলের সাথে এর একটা বেসিক ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা তুমি খেয়াল করে দেখো যে এটা হচ্ছে পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক। পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক থেকে ফিল্টারের ভিতরে পার হয়ে এসে সরাসরি কার্বোরেটরে আসে। কিন্তু আমরা ডিজেল যখন দেখি সে ডিজেলের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়। পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক থেকে এসে অক্সিলারি সার্কুলেটিং পাম্প থেকে ফুয়েল ফিল্টার হয়ে হাই প্রেশার ফুয়েল পাম্প, হাই প্রেশার ফুয়েল পাম্প থেকে ইনজেক্টর, এবং ইনজেক্টর থেকে সিলিন্ডারে আসে। Just এটাকে সিলিন্ডার দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে উল্টা, ফুয়েলটা ফিল্টার হয়ে কার্বোরেটরে আসে, আবার এয়ারটা এয়ার ক্লিনার হয়ে কার্বোরেটরের ভিতরে প্রবেশ করে। তো এখানে এসে এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা ইনলেট ম্যানিফোল্ড দিয়ে তোমার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে। এটা ছিল ডিফারেন্স। এখন কথা হচ্ছে যে পেট্রোল ফুয়েল সিস্টেমের এই কার্বোরেটর কিভাবে কাজ করে, এটাই মূলত তোমাদেরকে শেখানো হয় সবারই, কারণ কার্বোরেশন কিভাবে কাজ করে। বাকি এখানে কিন্তু জাস্ট নর্মাল প্রসিডিউর ফলো করেছে, কিন্তু এখানে এয়ার এবং ফুয়েল কিভাবে মিক্সড হচ্ছে সেটা সম্বন্ধে তোমাদেরকে আমরা পেট্রোল ফুয়েল সিস্টেমে শেখাবো। এখন আসি পেট্রোল ফুয়েল ডায়াগ্রামের কি আছে। ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্রান্সফার পাম্প আছে। এটা আমি বলেছি যে ফুয়েল ট্রান্সফার পাম্প কিন্তু নাও থাকতে পারে। ফুয়েল ফিল্টার অ্যান্ড স্ট্রেনার আছে, ফুয়েল পাইপস অ্যান্ড হোজ আছে, এয়ার ক্লিনার আছে, কার্বোরেটর আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি বললাম যে ফুয়েল ট্রান্সফার পাম্প থাকতে পারে, নাও পারে। এখন বলো তো যে কেন থাকবে না? কি যেন একটা মেয়ে, DHI কি যেন, ধীমান সম্ভবত। ওই তুমি আনমিউট করো, মিউট করো ধীমান। আমাকে একটু বলো তো কেন আমরা ফুয়েল ট্রান্সফার পাম্প ইউজ করি এবং কেন সবসময় প্রয়োজন হয় না? কেউ একজন বলো তো। তুমি তো যেহেতু ডিজেল ফুয়েল সিস্টেম পড়েছো, এটা জানার কথা। স্যার প্রেসার ডেভেলপ করার দরকার হয় না বলে এক্ষেত্রে এতটা হাই প্রেসার দরকার হয় এটাকে না। বলা হচ্ছে ট্রান্সফার পাম্প। হাই প্রেশার ফুয়েল পাম্প বলেনি, ফুয়েল ট্রান্সফার পাম্প বলেছে। ফুয়েল ট্রান্সফার পাম্প। আচ্ছা, পাম্প কেন ইউজ করা হয়? যদি কখনো একটা লিকুইড নিচে থাকে এবং ওটাকে যদি আমি একটু উপরের দিকে ট্রান্সফার করতে চাই, তাহলে সেখানে একটা ফোর্স ক্রিয়েট করতে হয়। এখন যদি ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ফিল্টারটা একটু উপরের দিকে থাকে, সেক্ষেত্রে ফুয়েলটাকে লিফট করে ফিল্টারের ভিতর দিয়ে পাস করাতে হবে। আবার যদি কোনো কারণে ফুয়েল ফিল্টার একদম ফুয়েল ট্যাঙ্কের নিচেই থাকে, আমার কথা বুঝছো, একদম ফুয়েল ট্যাঙ্কের নিচেই থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ফুয়েল ফিল্টার দরকার হয়, ফুয়েল ট্রান্সফার পাম্প দরকার হয় না। এটা নির্ভর করবে যে তোমার পাম্পটা কোথায় আছে, বা সরি ফুয়েল ফিল্টারটা কোথায় আছে। ওদেরকে দেখাই তো। As for example, এই কন্ডিশনে আছে, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক FT, আর এটা হচ্ছে FF ফুয়েল ফিল্টার।
এই কন্ডিশন যদি থাকে তাহলে কি হবে, ফুয়েলটাকে গ্র্যাভিটি ফ্লোতে চলে আসবে না? বাসা বাড়িতে পানি কি হয়, পানি পাম্প দিয়ে লিফট, জি স্যার। বাসা বাড়িতে কি হয়, পানি পাম্প করে ছাদে উঠানো হয়, তারপরে ইউজ করানোর সময় কি কোনো ওই পাম্প ইউজ করে, তখন তো একটা গ্র্যাভিটেশনাল ফ্লোতে চলে আসে। এই জন্য যদি জি স্যার। ফুয়েল ট্যাঙ্কের নিচে ফুয়েল ফিল্টার থাকে, সেক্ষেত্রে গ্র্যাভিটি ফ্লোতে ফুয়েলটা কার্বোরেটরে চলে আসবে। আমরা যে মোটরসাইকেল গুলো ইউজ করি, মোটরসাইকেল দেখবা ফুয়েল ট্যাঙ্কের নিচে কার্বোরেটর এবং ফিল্টার গুলো থাকে, জাস্ট ফুয়েল ট্যাঙ্কের নিচে। আবার যখন দেখা যায় যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ফিল্টারটা এরকম একটু এলিভেশনে থাকে, এরকম কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে এটা যে হাইট, এই হাইটটাকে উপরে উঠাতে হলে একটা ফোর্স ক্রিয়েট করতে হবে। সেই জন্য এর মাঝখানে একটা এফটি এফটিপি মানে ফুয়েল ট্রান্সফার পাম্প ইউজ করা হয়, যেন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা ফিল্টার হয়ে কার্বোরেটর পর্যন্ত পৌঁছাতে পারে, কার্বোরেটর পর্যন্ত যেতে পারে। আমার কথা বুঝেছো, কখন ফুয়েল ট্রান্সফার পাম্প লাগবে আর কখন লাগবে না? বুঝাইতে পারছি? আরে কেউ কথা বলে না। আবার আরেকটা জিনিস আছে, এই কন্ডিশনে আছে, কিন্তু ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা হচ্ছে 4 or 3, সেক্ষেত্রে অবশ্যই ফুয়েল ট্রান্সফার পাম্প ইউজ করতে হবে। কারণ ন্যাচারাল বা গ্র্যাভিটিতে যে গ্র্যাভিটেশনাল ফোর্সে যে ফুয়েলটা আসবে বা কার্বোরেটরে আসবে, আর কার্বোরেটর থেকে যে পরিমাণে এয়ার ফুয়েল মিক্সারটা সাপ্লাই হয়ে তোমার হচ্ছে ইনজেক্টরে যাচ্ছে, তোমার সিলিন্ডারে যাচ্ছে, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সে ওই অ্যাপ্রোপ্রিয়েট ফুয়েল সাপ্লাইটা মেনটেন করতে পারে না। সেজন্য এখানে ট্রান্সফার পাম্প ইউজ করা হয়। যদি সিলিন্ডার নাম্বার একাধিক হয়, সেক্ষেত্রে ফুয়েলটাকে যদি পাঠাতে চাওয়া হয়, সেক্ষেত্রে তোমার অবশ্যই ট্রান্সফার পাম্প ইউজ করতে হবে। এখন আসি হাউ টু মিক্স এয়ার উইথ ফুয়েল। কি করি, নিচে সুগার দিয়েছি, উপরে পানি ঢেলে দিয়েছি, একটু ঝাঁকা দিলাম, কি হলো, শরবত পেয়ে গেলাম। এয়ার এবং ফুয়েলকে এভাবে মিক্সচার করা সম্ভব? অবশ্যই না স্যার। কেন সম্ভব না? বেসিক ডিফারেন্স কোথায়? স্যার দ্রবীভূত হয় না স্যার পানিতে তেল, সরি এয়ার। পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এয়ারে মিক্সড করা সম্ভব। যদি এটা করতে হয় তাহলে আমাদেরকে এখানে প্রেসার ক্রিয়েট করতে হবে বা প্রেসার ডিফারেন্সের প্রপার্টিজ ইউজ করতে হবে, তাহলে এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে যাবে। এজ ফর এক্সাম্পল বলি, যখন আমরা পানি গরম করতে থাকি শীতকালে, হাঁড়ির মুখ যদি ঢেকে না দিই বা, তাহলে কি হবে, ওয়াটার কি স্টিম হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। যখন বাতাসের সাথে মিশে যাচ্ছে তখন কি বোঝা যাচ্ছে যে এটা বাতাস এবং স্টিম একসাথে আছে? না। এটা ফিল করা যায়, কারণ জি স্যার। হিউমিডিটি বেড়ে যায়, তাই না? জি স্যার। কিন্তু ফুয়েলে যদি আমরা একটা পাত্রে রেখে নিচ থেকে হিট দিতে থাকি, তাহলে কি হবে, ওটা বাষ্পীভূত হবে না আগুন ধরে যাবে? বাষ্পীভূত হবে না। স্যার আগুন ধরে যাবে না স্যার। হ্যাঁ, ওই জন্য কি বলছে যে কিছু প্রোডাক্ট আছে যে হিট সাপ্লাই করে ওটাকে ভেপারে কনভার্ট করে, আর কিছুকে প্রেসার ডিফারেন্স ইউজ করে, প্রেসার প্রেসার ক্রিয়েট করে আর প্রেসার রিডিউস করে। এই যে কোনো প্রপার্টিস ইউজ করে তোমার এয়ার এবং ফুয়েল মিক্স করা হয়। এখন হচ্ছে কার্বোরেশনকে, যেহেতু আমরা কার্বোরেটর পড়াচ্ছি, তা কার্বোরেটর যে কাজ করে সেটাকে বলে কার্বোরেশন। কার্বোরেশনটা হচ্ছে যে ফুয়েল যেটা আছে, লিকুইড আছে, সে ফুয়েলটাকে
মানে স্মল পার্টিকেলে কনভার্ট করা হয়, তারপরে ওটাকে এয়ারের সাথে মিক্স করে দেওয়া হয়। স্মল পার্টিকেলে কনভার্ট করতে হলে ওয়াটারের ক্ষেত্রে হিট দিলে সেটা লিকুইড থেকে স্মল পার্টিকেলে কনভার্ট হয়ে যাচ্ছে, আর কার্বোরেটরের ক্ষেত্রে প্রেসারের কারণে ফুয়েলটাকে স্মল পার্টিকেলে কনভার্ট করা হয়। আর কার্বোরেটর বা পেট্রোল ফুয়েল ইঞ্জিন আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টটা হচ্ছে এই কার্বোরেটর। কার্বোরেটরকে Carburetor is a device used in petrol engine or gasoline engine by means of which fuel mixed with air. কার্বোরেটরে মূলত ফুয়েল এবং এয়ারে মিক্স করে। এর কিছু কাজ আছে। প্রথম কাজ আছে কন্ট্রোল দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ফুয়েল অ্যান্ড ব্রেক ইট আপ ইন্টু মাইনর পার্টিকেল ফর বিং মিক্সড উইথ দি কারেক্ট কোয়ান্টিটি অফ এয়ার। কারেক্ট কোয়ান্টিটি কিভাবে মেনটেন করা হয় আমরা তোমাদেরকে বলেছি কিনা, লিন মিক্সার, রিস মিক্স, ইকোনমিক, এরকম কিছু বলেছে স্যার? ইকোনমিক মিক্সার এরকম কোনো টার্মিনোলজি স্যার বলেছে? স্যার হ্যাঁ, স্যার না বলা স্যার হচ্ছে না স্যার। স্যার লিন মিক্সচার তো বলছিলেন স্যার। স্যার লিন মিক্সার যেটা, সেখানে এয়ার এবং ফুয়েলের রেশিও হবে 20:1। রিচ মিক্সারের ক্ষেত্রে হবে 8:1। ইকোনমিক মিক্সারের ক্ষেত্রে হবে 15:1। স্যার তো মনে হয় এটা বলার কথা, স্যার তো সবসময় লিন রিচ নিয়ে কথা বলে বেশি, স্যার বলা হয়েছে কিন্তু স্যার। মনে নাই? জি স্যার। স্যার লিন মিক্সচার সম্পর্কে তো স্যার আপনি নিজেই বলছেন একবার মনে হয় স্যার। স্যার আপনি বলছিলেন স্যার। লিন মিক্সচার স্যার। আচ্ছা, এটা লিখে নাও, এই ভ্যালুটা লিখে নাও, লিন এবং রিচ কিভাবে হচ্ছে এই ভ্যালুগুলো লিখে নাও। তো এখানে বলা আছে কার্বোরেটরের কাজ হচ্ছে যে কন্ট্রোল দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ফুয়েল। কখন কিভাবে তোমার হচ্ছে ইঞ্জিনের কোনো সময় ফুয়েল বেশি লাগে, কোনো সময় কম লাগে, এটাও কন্ট্রোল করতে হলে তোমার কার্বোরেটরের মাধ্যমে কন্ট্রোল করা হয়। কিভাবে কন্ট্রোল করা হয় আমি পরে আসছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে ওই যে ফুয়েলটাকে স্মল পার্টিকেলে কনভার্ট করে এয়ারের সাথে মিক্স করে কারেক্ট কোয়ান্টিটি অফ এয়ার। কারেক্ট কোয়ান্টিটি অফ এয়ার মানে আমার যখন যে ধরনের মিক্সার দরকার সেই অনুযায়ী। ফাংশনসকে অনেকগুলো ফাংশন আছে কার্বোরেটর, যদি বলে কার্বোরেটরের ফাংশনকে কেউ যদি বলে যে এয়ার ফুয়েল মিক্স করা, তাহলে হবে না, এর একসাথে একাধিক কাজ করে। প্রথম কাজ হচ্ছে এখানেও 2 বলবে আর এসটা স্মল হয়ে যাবে। টু ব্রেক আপ দ্য ফুয়েল ইন্টু মাইনর পার্টিকেলস, to vaporize and mix with air in a proper ratio, and to supply the required quantity of air fuel mixture as per requirement of load condition of engine। তিনটা কাজে একসাথে করে, মাইনর পার্টিকেলে কনভার্ট করবে, এয়ার এবং ফুয়েলের সাথে এয়ারের সাথে মিক্স করবে ফুয়েলটাকে at proper ratio। প্রপার রেশিওটা কোনটা? প্রপার রেশিওটা হচ্ছে আমি কত পরিমাণ চাচ্ছি। ইঞ্জিন যখন চালাই এটা ড্রাইভারের উপরে নির্ভর করে। আমরা যখন মোটরসাইকেল চালাই, তোমাদের অনেকে মোটরসাইকেল চালাও, স্টার্ট যখন দিই তখন রিচ মিক্সার লাগে, যখন এসে যায় তোমার একটা
গাড়ি থেকে স্টার্ট যখন দিয়ে রিস মিক্সার লাগবে, এটা সাধারণত আমরা শীতকালের ক্ষেত্রে এটা করে থাকি। অনেক সময় বলে যে ইঞ্জিন যখন স্টার্ট হয় না, তখন চোখ ধরতে হয়, বলে যে চোখ ধরে স্টার্ট করো। চোখ ধরার অর্থ হচ্ছে, চোখ হচ্ছে এয়ার এবং ফুয়েলের কত পরিমাণ রেশিও হচ্ছে সেটাকে কন্ট্রোল করে। আর পরের স্টেপে এসে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তাহলে এই তিনটা কাজে এই সে কার্বোরেটর করে থাকে। তো এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন কার্বোরেটরের কতগুলো টাইপ আছে। সাইড ড্রাফট, আপ ড্রাফট, ডাউন ড্রাফট, কিছু নাম আছে। এটা সাইড ড্রাফট আর ডাউন ড্রাফট, আপ ড্রাফট কিভাবে নাম হয়েছে সেটা হচ্ছে যে যে কার্বোরেটরের ভিতরে এয়ার কোন দিক দিয়ে প্রবেশ করছে, এটা একটা সাইড দিয়ে প্রবেশ করলো, এই জন্য সাইড ড্রাফট। আপ ড্রাফট, এখানে দেখো নিচ থেকে প্রবেশ করতেছে। ডাউন ড্রাফট, এখানে দেখো উপর থেকে এয়ারটা কার্বোরেটরে প্রবেশ করছে। এটা ইঞ্জিনের যেটা আছে, ইঞ্জিনের স্পেস যেটা আছে, স্পেস অনুযায়ী এটা করা হয়। মনে থাকবে সাইড ড্রাফট, আপ ড্রাফট এবং ডাউন ড্রাফট কিভাবে নামকরণ হয়েছিল, এয়ারটা কোন দিক দিয়ে কার্বোরেটরে প্রবেশ করছে। এখানে খেয়াল করো, রেড কালার দ্বারা ফুয়েল প্রকাশ করানো হয়েছে। আর এখানে দেখো অ্যারো যেগুলো দেওয়া আছে, এটার এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে। এটার দ্বারা প্রকাশ করা হচ্ছে যে এই যে ফুয়েল যেটা আছে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, এর উপরে প্রেসার 1 অ্যাটমসফিয়ার। আর এটা দেখো, আমি একটা চোখ ভালভের কথা বলেছি, মনে হয় তোমাদের মনে আছে কি? চোখ ভালভ, এই জায়গায় একটা ভালভ লাগানো থাকে, ওই ছবিটাও দেখাচ্ছি। এখানেও আরেকটা ভালভ লাগানো থাকে। এটা অনেকটা তোমরা ওই যে নস বা অরিফিক্স পড়তেছো না, তার মতো একটা শেপ দেওয়া আছে এখানে। এখানে এক ধরনের ভেলোসিটি থাকে, এই জায়গায় সে ভেলোসিটি বেশি হয়ে যায় কিন্তু প্রেসার কমে যায়। তোমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই জন্য এই বিষয়গুলো একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কিন্তু যদি ইরিগেশনের প্র্যাকটিক্যালটা হতো তাহলে এটা খুব ইজিলি বুঝতে পারতে তোমরা। তোমরা বার্নিউলিসের ইকুয়েশন পড়েছো, জি স্যার। জি কন্টিনিউটি ইকুয়েশন। জি স্যার। কন্টিনিউটি ইকুয়েশনের কে এরকম না? জি স্যার। ইনলেটের এয়ার ফুয়েল লিকুইড ফ্লো আর আউটলেটের লিকুইড ফ্লো পার ইউনিট টাইমে ইকুয়াল। ইকুয়াল, জি স্যার। সিমিলারলি এই ল গুলো এখানে ইউজ করা হয়েছে। বার্নৌলিসের ল কে? প্রেসার আর ভেলোসিটি রিলেশন কে? প্রেসার এন্ড ভেলোসিটি ইনভার্স না? প্রেসার বাড়লে ভেলোসিটি কম, আর ভেলোসিটি বাড়লে প্রেসার কম। বার্নৌলিসের ইকুয়েশনে কিন্তু এটা আছে। আসো আমরা তাহলে এখানে অত ডিটেলস না, এখানে শুধু দেখো যে আমরা যে ক্লাসিফিকেশন করেছি সেটা কিভাবে করেছি তার একটা ইয়ে দিয়েছি এখানে, সাইড ড্রাফট, আপ ড্রাফট, ডাউন ড্রাফট। এখন এটা একটা সিম্পল কার্বোরেটর স্কিমেটিক ডায়াগ্রাম, এইটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে ওই জিনিসটা দেখাতে ভুলে গেছে, এখানে একটা ছোট একটা ছিদ্র রাখা হয়, এটাকে বলা হয় ভেন্ট বা এয়ার ভেন্ট বলে, এয়ার ভেন্ট বলে। এখানে যে জিনিসটা দেখো এটাকে ভালভ বলে, এটা এই ভালভটা একটা ভার্টিক্যাল ক্রস সেকশন দেখানো হয়েছে, তো তাই দেখতে এটা এরকম দেখাচ্ছে। তো আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে না। হ্যালো হ্যালো,
জয়নুল, ভালো আছো? আচ্ছা ভালো। আমি একটা ক্লাস নিচ্ছি, আমি তোমাকে একটু পরে ফোন দিই। তুমি ক্যাম্পাস আসছো? আচ্ছা তুমি, আমি ফোন দিচ্ছি তাই তোমাকে কিছুক্ষণ পরে। আচ্ছা। এটাকে যদি আমরা ভার্টিক্যাল না দেখিয়ে যদি ইয়ে দেখতাম, হরিজন্টাল কাট করতাম, তাহলে দেখবা যে এটা অনেকটা দেখতে এরকম। মাঝখানে একটা লিভার আছে, মানে এটা একটা পাইপটাকে বন্ধ এবং খোলার কাজে ইউজ করা হয়। যখন ভার্টিক্যাল অবস্থায় থাকে তখন পুরাটা খোলা থাকে, আর যখন হচ্ছে এটা হরিজন্টাল অবস্থায় থাকে এরকম বন্ধ থাকে। এটা কন্ট্রোল করা যায়। সিমিলারলি এটাকে বলা হচ্ছে থ্রোটল ভালভ। এখানে চোখ ভালভ যেটা, সেটা এয়ার ফ্লোটা কন্ট্রোল করছে, এয়ার কি পরিমাণ যাচ্ছে, আর এইটা দিয়ে কন্ট্রোল করা হয় এয়ার এবং ফুয়েলের মিক্সচার কি পরিমাণ যাচ্ছে। এয়ার ফুয়েলের মিক্সচারটা কন্ট্রোল করা হচ্ছে এটা। বুঝতে পারছো? চোখ ভালভটা কন্ট্রোল করা হচ্ছে এয়ার এবং এয়ারের ফ্লো কি হবে, আর এই থ্রোটল ভালভটা কন্ট্রোল করা হচ্ছে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা কি হবে। আর দেখো এই জায়গাটায় একটা শেপ একটু ডিফারেন্ট। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভেঞ্চুরি। ভেঞ্চুরি এটা করার কারণ আছে, কারণ হচ্ছে ফুয়েলটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে লিকুইড। তো লিকুইড আর এয়ারটা কি, এয়ারটা একটা কি ভ্যাপার। তো ভ্যাপারের সাথে যদি আমি লিকুইড মিক্স করতে চাই, তাহলে আমাদের এমন কোনো মেকানিজম তৈরি করতে হবে যেখানে লিকুইডটাও ভ্যাপার ভ্যাপার হয়। সে কারণে দেখো কোন একটা জিনিসের উপরে যদি, স্টিমের উপরে বা কোনো একটা ভ্যাপারের উপরে যদি প্রেসার ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়, তখন কি সেটা লিকুইডে কনভার্ট হয়, তাই তো? স্টিম হয়ে চলে যাচ্ছে, তার উপরে যদি একটা ঢাকনা বসায় দেওয়া হয়, ওটা কিন্তু আবার লিকুইড হয়ে যায়, কারণ কি প্রেসারের কারণে। সিমিলারলি হ্যাঁ, এটা যখন এর ভিতর দিয়ে আসবে, এয়ারটা এয়ারই থাকবে, ভ্যাপারই থাকবে, কিন্তু এখানে যেটা আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, এটা এখানে এই জায়গাটা যেটা, সে প্রেসারটা 1 অ্যাটমসফিয়ারের কম থাকে, 1 অ্যাটমসফিয়ারের থেকে কম থাকে। তাহলে কি হবে, এখানে যে লিকুইডটা আছে সেটা এখানে এসে ভ্যাপারে কনভার্ট হয়ে যাবে। এই জায়গাকার প্রেসার আর এখানকার প্রেসার ডিফারেন্স, এই জায়গায় আসলে এখানে একটা ভ্যাপারে কনভার্ট হয়ে যাচ্ছে। কেন ভ্যাপারে কনভার্ট হচ্ছে? আমরা কি ছোটবেলা পিচকারি নিয়ে খেলেছি, রং খেলে? জি স্যার। জি কোনটা? স্যার। পিচকারি বলে যেটা, যে সিরিঞ্জ। রঙের ভিতরে উঠায় নিয়ে এভাবে টেনে জি নিয়ে স্যার। দিলে কি হয়, জি স্যার। লিকুইডটা কি ভেপারে কনভার্ট হয়ে যায় না? জি স্যার। আবার আরেকটা জিনিস বলি, যে তোমার যদি মুখে কোনো লিকুইড নিয়ে পানি নিয়ে নর্মাল ফেলে দাও, লিকুইড আকারে পড়বে, ওটা যদি প্রেসার দিয়ে ফেলো, তাহলে কি ওটা ভেপারে কনভার্ট হচ্ছে না? পানি জি পানি স্যার। মুখে নিয়ে যখন জোরে ফেলা হয়, রংধনু তৈরি করতে চায়, তখন কি হয়, জোরে জি ফেলা হয় না? স্যার। তাহলে ওটা কি জি স্যার। লিকুইড, লিকুইড না থেকে ওটা একটা স্মল পার্টিকেলে কনভার্ট হয়ে যায়। জি স্যার। এখানেও এটাই অবস্থা। এই জায়গায় প্রেসার কম আছে, আর এখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারে দেওয়া হয়, তাহলে কি হলো, ওই জায়গায় গিয়ে লিকুইডটা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। স্যার, এই ফুয়েলটাকে ব্যবহার করার জন্য মিনিমাম কি রকম প্রেসার থাকতে হয়? ফুয়েল অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে, আর এই জায়গায় প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে কম থাকে ভেঞ্চুরিতে। আর এখানে ফুয়েলটা একটা চেম্বারের ভিতর থাকে, তাহলে এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিভাবে আসলো? অ্যাটমসফিয়ারিক প্রেসারে আসে এই জন্য যে এখানে একটা ছিদ্র করে দেওয়া থাকে, কোন একটা কন্টেনার। যদি উপরে মাথা ছিদ্র করে ওখানে কোনো লিকুইড প্রবেশ করানো হয়, ওটা আজীবন অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকবে। আর যদি কোনো কারণে ছিদ্র না করে লিকুইড প্রবেশ করানো হয়, এবং ওখান থেকে যদি কিছু লিকুইড কোনো একটা ওয়েতে বের করে নেওয়া হয়, তাহলে এখানে ভ্যাপার হয়ে যাবে, এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যাবে। যার এক্সাম্পল হচ্ছে সিরিঞ্জ দিয়ে যদি কখনো আমরা কোনো লিকুইড সিরিঞ্জের ভিতরে নিয়ে থাকি,
সিরিঞ্জ যখন বাইরের দিকে টেনে বের করা হবে পিস্টনটা, তখন যদি খুব দ্রুত বের করা হয়, লিকুইডও কিছু প্রবেশ করে, কিছু এয়ারও প্রবেশ করে। এর অর্থ হচ্ছে ওখানে ভ্যাকুয়াম আছে, যার কারণে লিকুইডটা ওটা ফুলফিল হয়নি। আবার যারা এক্সপার্ট তারা কিন্তু টান দিলে একবারেই মানে পুরা লিকুইডটা চলে আসে, ওখানে কোনো ভেপার ক্রিয়েট হয় না। আবার ওই লিকুইড ইনজেকশন যখন শরীরে পুশ করতে চায়, তার আগে কিন্তু এয়ারটাকে বের করে নেয়। এর মানে কি ওর ভিতরে এয়ার প্রেশার লো আছে বা ভ্যাকুয়াম আছে, ওই ভ্যাকুয়ামটা ওখান থেকে বের করে নেয়। এখন আসো দেখো যে ফুয়েল, আমরা বলেছি যে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল ফিল্টার হয়ে এই পজিশনে আছে, এই জায়গাটাতে আসে, এটাকে বলা আছে ফ্লট বা ফ্লট চেম্বার বলে, ফ্লট চেম্বার বলে। এখানে যে লিকুইড আছে, এই ফুয়েল ট্যাঙ্কটা কিভাবে বন্ধ হবে, এই ফুয়েলের লাইনটা বন্ধ হবে কিভাবে, সেটা মেনটেন করার জন্য এখানে একটা ফ্লট ইউজ করা হচ্ছে। এটা তোমাদের হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এ পড়াবে, ফ্লট কিভাবে কাজ করে। হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং এ পড়াবে ফ্লট কিভাবে কাজ করে। এস ফর এক্সাম্পল বলি যে পানির উপরে যদি কোনো একটা কাঠ রেখে দেওয়া হয়, তাহলে পানির লেভেলের সাথে সাথে কাঠ উপরে উঠবে, নিচে নামবে। এটা একটা প্রপার্টিস, তাই না? পানির উপরে কোনো ভাসমান বস্তু থাকলে, তাই নাকি? জি আমি স্যার। ভুল বললাম? জি স্যার, ভেসে থাকবে। হ্যাঁ। তোমরা কি বর্ষা মৌসুমে কখনো বিয়েতে থাকছো? জি স্যার। বর্ষার সময় জি স্যার। আর শীতকালে? জি স্যার। শীতকালে কি যদি নৌকায় উঠতে চাও তাহলে কোথায় যাওয়া লাগে? একদম নিচে যাওয়া লাগে। জি স্যার। আর বর্ষাকালে কই নৌকায় ঘাটে চলে আসে। সেম প্রিন্সিপাল এখানে। এমন একটা ফ্লট হিসেবে এমন একটা কম্পোনেন্ট ইউজ করা হয় যেটা এই লিকুইডের উপরে বা ফুয়েলের উপরে ভাসবে, বুঝছো? এই ফুয়েলের উপরে ভাসবে। ভাসলে কি হবে, যখন ফুয়েল লেভেলটা কমে যাবে, আর এখানে একটা আছে নিডল ইউজ করা হয়, যখন ফুয়েল লেভেলটা কমে যাবে তাহলে কি হবে, এটা নিচে নেমে আসবে, এই অংশটা। আমি এটা ড্র করে দিই একটু। এজ ফর এক্সাম্পল এইভাবে আছে, ফুয়েল লেভেল কমে গেল, নিচে হলো, তখন কি ফুয়েলটা এদিক দিয়ে প্রবেশ করলো। ফুয়েল প্রবেশ করলে কি হবে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যখন ফুয়েল লেভেলটা রিকমেন্ডেড লেভেলে হয়ে যাবে, তখন কি হবে, এই লাইনটা বন্ধ হয়ে যাবে, তখন আর এদিক দিয়ে ফুয়েল আসবে না। আর যেই ফুয়েল কমে যাবে, আবার এই কন্ডিশনে এখানে একটা ফাঁকা জায়গা চলে আসবে এবং ফুয়েল এসে এই চেম্বারটাকে ফিল আপ করে দিবে। এখানে কথা হচ্ছে যে অল টাইম একটা সার্টেন ফুয়েল এই জায়গায় থাকবে যেখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকবে। তারপরে কি হলো, এখানে প্রেসার কম আছে আর এখানে প্রেসার অ্যাটমসফিয়ারিক আসে, তখন কি হবে, ফুয়েলটা, এই ফুয়েলের যে আমরা বলছি যে এখানে একটা আছে, মেইন জেট আছে, জেটের মাথায় কিন্তু এরকম একটা লাগানো থাকে অবস্ট্যাকল, এবং মাঝখানে শুধুমাত্র এই জায়গায় একটা ছিদ্র দেওয়া থাকে, এখানে একটা ছোট ছিদ্র করে দেওয়া থাকে। ওই ছিদ্রটা দিয়ে মূলত লিকুইডটা বের হবে। যখন বের হবে তখন একটা ফাইন পার্টিকেলসে বের হবে, যেটা প্রপার্টিস এবং এই দিক দিয়ে যে এয়ারটা আছে তার প্রপার্টিস এর প্রায় কাছাকাছি হয়ে যায়, যার ফলে এয়ার এবং ফুয়েল মিক্সড হচ্ছে। মিক্স হওয়ার পরে কি হবে, এয়ার এবং ফুয়েলটা কার্বোরেটর দিয়ে, এই থ্রোটল ভালভ দিয়ে, যখন ইঞ্জিনের সাকশন হবে তখন থ্রোটল ভালভ দিয়ে মেইন ইনলেট হইতে, ইনলেট ম্যানিফোল্ড দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এয়ার প্রবেশ করবে না। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথে এয়ার প্রবেশ শুরু হয়ে যাবে, ভেঞ্চুরি দিয়ে যাবে, এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে থ্রোটল ভালভ দিয়ে সিলিন্ডারের ভিতরে এয়ার এবং ফুয়েলের মিক্স প্রবেশ করতে থাকবে। এটা হচ্ছে কার্বোরেটরের ফাংশন। স্যার এখন যখন স্যার চোখ ভাল্বটা ধরা হয় তখন কি স্যার এয়ার কম প্রবেশ করে? হ্যাঁ হ্যাঁ, এটা বলার জন্য যাচ্ছিলাম, তখন তুমি আগে বলে ফেলছো। সেটা হচ্ছে
আমার যখন দেখি যে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে কি করা হয়, এই চোখ ভাল্বটা যেটা পুরাটা খুলে না রেখে একটু বন্ধ করে দেওয়া হয়। এখন এই কন্ডিশনে আছে, দেখা যাচ্ছে তখন এরকম কন্ডিশনে দিয়ে দেওয়া হয়, এরকম কন্ডিশনে দিয়ে দেওয়া হয়, যার ফলে এদিক দিয়ে এয়ার যাচ্ছে অল্প কিন্তু ফুয়েল বেশি পরিমাণে যাচ্ছে, তখন ইঞ্জিন স্টার্ট হচ্ছে। আর এটা যে থ্রোটল ভালভ, এটা কন্ট্রোল করে যে কি পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচারটা আমি ইঞ্জিনে প্রবেশ করাবো। চোখ ভালভ অল টাইম 45 ডিগ্রিতে খোলা থাকে, অল টাইম 45 ডিগ্রিতে। কোনো কারণে রিচ মিক্সার দরকার হয়, সেক্ষেত্রে 45 ডিগ্রিটা কমায় 20-30 ডিগ্রি এরকম কোনো একটা ডিগ্রিতে নিয়ে যায়। আর থ্রোটল ভালভটা এটা কন্ট্রোল করে ড্রাইভার। কিভাবে? অ্যাক্সেলারেটর আছে না, জি স্যার। অ্যাক্সেলারেটরের এক মাথার সাথে, অ্যাক্সেলারেটরের আমরা যেখানে হাত দিই মোটরসাইকেলের ড্রাইভারের, ওখানে কেবলের এক মাথা লাগানো থাকে, আর এই থ্রোটল ভালভের সাথে আরেক মাথা লাগানো থাকে। আমরা যত অ্যাক্সেলারেটর বাড়াবো, থ্রোটল ভালভ তত বেশি খুলবে এবং তত বেশি পরিমাণে এয়ার এবং ফুয়েল মিক্সচারটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে। আর অ্যাক্সেলারেটর যদি কম ধরে, তাহলে এয়ার এবং ফুয়েলের মিক্সচারও ইঞ্জিনে কম যাবে। তুমি দেখো মোটরসাইকেল চালা যাবে, একজন যদি আর একজনকে ওভারটেক করতে চাও, তাহলে কি করে, অ্যাক্সেলারেটর বেশি ধরো, এর অর্থ কি, বেশি পরিমাণে ফুয়েল বার্ন হচ্ছে এবং বেশি পাওয়ার জেনারেট করছে। আবার যদি অবস্ট্যাকল থাকে বা একটু উপরে উঠতে হচ্ছে, সেখানেও কিন্তু অ্যাক্সেলারেটর বেশি চেপে ধরলে ইঞ্জিন বেশি পরিমাণ ফুয়েল বার্ন করে, বেশি পাওয়ার ডেভেলপ করে। এভাবে মূলত কাজ করে। এখানে একটা ভিডিও আছে, তোমরা একটু দেখো। Now we shall discuss the working of the simple carburetor. During the suction stroke of the engine, vacuum is created in the engine cylinder. Air is drawn through the choke valve and passes through the venturi. Its velocity increases and the pressure at the venturi throat decreases due to the reduction in the cross-sectional area. The pressure at the fluid chamber is atmospheric and at the tip of the jet is below atmospheric. Therefore, a pressure differential called carburetor depression exists between them. Hence, the fuel is drawn from the jet in the form of fine spray into the airstream. This atomized fuel mixes with the airstream and the air-fuel mixture is obtained. At normal speed, the carburetor delivers a normal mixture of air-fuel ratio approximately 15:1. The speed of the engine can be changed by controlling the amount of mixture by means of the throttle valve connected to the accelerator. For starting the engine, a rich fuel mixture is required, and this can be obtained by partly closing the choke valve, thereby reducing the amount of air. আচ্ছা, হ্যাঁ, তোমার ভিডিওটা দেখছো, আমি এতক্ষণ যা বলেছি সেটাই করছে। এখানে একটা জিনিস দেখো যে এই চোখ ভাব যেটা, সেটা সবসময় একই থাকে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, খোলা বেশি কম বেশি হচ্ছে। এর কারণ হচ্ছে এটা ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাক্সেলারেটর যে পজিশনে রাখবো সেভাবে কাজ করবে এটা। Now we shall discuss the working of the simple carburetor. During the মানে suction stroke প্রথমটা of ছিল the engine,